ছুটে চলছে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়রথ। মেসির রেকর্ডের দিনে জর্ডানকে 3-1 গোলে হারালো আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে হোঁচট পর্তুগালের, ড্র করে নকআউটে রোনালদোর দল। হামের টিকা ও ভিটামিন ক্যাপসুলের মজুত রাখেনি বিগত সরকার, অবহেলায় ছড়িয়েছে হাম, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে চলছে A+ ক্যাম্পেইন। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি সহ দুজনকে হত্যা মামলার রায় পড়া শুরু। অভিযুক্ত 5 পুলিশ কর্মকর্তা, সরাসরি সম্প্রচার হচ্ছে ট্রাইব্যুনাল থেকে। পাল্টাপাল্টি মামলার গ্যারাকলে শিক্ষা ব্যবস্থা, চেয়ারশূন্য প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষক পদ। ভারমুক্ত হচ্ছেন না ভারপ্রাপ্তরা, সমাধানে বেঞ্চ গঠনের দাবি। এবং পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি আইআরজিসির। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচের জয়ে উল্লাসে ভাসছে ডালাস। সেরা একাদশ ছাড়াও আলবিলেস্তেদের এমন জয়ের স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। ফ্রি কিকে মেসির গোলকে আসরের অন্যতম সেরা মানছেন তারা। এবারও LM10-এর হাতে বিশ্বকাপ দেখবে বলে বিশ্বাস সমর্থকদের। ডালাস থেকে বিস্তারিত থাকছে SM ইকবালের রিপোর্টে। লিওনেল স্ক্যালোনি আগে থেকেই আভাস দিয়েছিলেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কেবলই প্রস্তুতির মঞ্চ। তিনি যখন জর্ডানের বিপক্ষে তার একাদশ নামালেন, সেটা দেখেও কিন্তু তাই মনে হয়েছে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ছিলেন মাঠের বাইরে, তার পরিবর্তে বি টিমকে তিনি খেলিয়েছেন। তারাও কিন্তু দুর্দান্ত করেছে। স্পেশালি যদি বলতে হয়, জিওভান্নি লো সেলসোর কথা, শুরুতে একটি স্কোর উপহার দিয়েছিলেন, যদিও পরবর্তীতে সেটা অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু 19 মিনিটে তিনি কিন্তু দুর্দান্ত একটা ফ্রি কিকে আর্জেন্টিনার গোলটা ঠিকই আদায় করে নিয়েছেন। গুড থিং মেসি ফ্রি কিক দেখতে পাচ্ছি, সো আমার জন্য ফুলফিল। সবাই বাংলাদেশকে চিনে, এখানে অন্যরকম একটা অনুভূতি। লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখছি এবং মেসিকে লাইফের ফার্স্ট সরাসরি দেখছি। অ্যামেজিং ফিলিংস। জিওভান্নি লো সেলসো ছাড়াও দলের আরো যারা ফুটবলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ মেসির ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। স্পেশালি লওতারো মার্টিনেজের কথা বলা যেতে পারে। আজকের ম্যাচটায় তিনি কিন্তু আপ টু দ্য মার্ক ছিলেন। এছাড়াও ডিফেন্স লাইনটাও আর্জেন্টিনার ছিল দুর্দান্ত। সবকিছু মিলিয়ে মেসিবিহীন প্রথমার্ধটা ভক্তরা ঠিকই উপভোগ করেছেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আর্জেন্টিনা একটি গোল হজম করলেও ভক্তদের হতাশা ঘুচে যায় যখন লিওনেল মেসি মাঠে নামেন। মেসি মাঠে নামার পর থেকেই কিন্তু আর্জেন্টিনার খেলার প্রাণ ফিরে পায় এবং এই AT&T স্টেডিয়ামে তৈরি হয় এক উন্মাতাল পরিবেশ। অবশেষে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি কিকে আর্জেন্টিনার গোল স্কোরিং এর যে ব্যবধান সেটা 3-1-এ নিয়ে যান। লক্ষ্য সেট করে লিওনেল স্ক্যালোনি এই স্কোয়াডটাকে সাজিয়েছিলেন। লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে খেলাবেন এবং তিনি যদি একটি স্কোর আদায় করে নিতে পারেন, তার প্রস্তুতিটাও ঠিকঠাক হয়ে যাবে। সেটাই কিন্তু হয়েছে। লিওনেল মেসি অল্প সময় মাঠে থাকলে পরেও কিন্তু ভক্তদের এতটুকু আক্ষেপ ছিল না এই ম্যাচ দেখে। নকআউট পর্ব শুরু করার আগে প্রস্তুতির 16 কলা পূরণ করে নিল টিম আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 শুরু করার আগে প্রস্তুতির 16 কলা সেরে নিয়েছে টিম আর্জেন্টিনা। এর ধারাবাহিকতা নিশ্চয়ই তাদের রাখতে হবে নকআউট পর্বে, তবেই হয়তো এক একটি করে ধাপ অতিক্রম করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যাবে ফাইনালের মঞ্চে। AT&T স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দারুণ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফ্রি কিক থেকে স্কোর ম্যাজিশিয়ান লিওনেল মেসির। এরপর বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। দেশ জুড়ে যে ফুটবল উন্মাদনা, তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষার ম্যাচ, তবু TSC মহসিন হল মাঠ কিংবা VC চত্বরে সমর্থকদের উপচে পড়া ভিড়। সপ্তাহের প্রথম কর্মদিবস, সকাল 8টায় ম্যাচ। তার মধ্যে ফার্স্ট 11-এ নেই আলবিসেলেস্তাদের পোস্টার বয় লিওনেল মেসি। নির্ভর ম্যাচে সাপোর্টারদের উত্তেজনা কম দেখা গেলেও সবার আগ্রহ মেসিহীন আর্জেন্টিনা কেমন খেলে।
প্রথমার্ধেই 2টি গোল এবং বড় জয়ে স্বস্তি আর্জেন্টাইন শিবিরে, কারণ এর মধ্য দিয়ে মেসিবিহীন আকাশী নীলরা যে অচল নয় তারও একটা সমুচিত জবাব দিল লাউতারো ওথামান্দিরা। মেসি গোল পেয়েছে, তো প্রথমার্ধে আমরা মেসিকে মিস করেছিলাম। যারা খেলা বুঝে না তারা এই কথা বলে যে মেসি ছাড়া আমরা কিছু করতে পারি না, এটা সম্পূর্ণ ভুল। আজকে খেলা দেখার পর আর কখনো বলবেই না যে মেসি ছাড়া খেলা হয় না। তো দেখাই দিচ্ছি যে আমাদের কাজে, আমরা কথা দিয়ে কাজে বেশি প্রুভ করে দেই যে আমরা আসলে পারি কিনা। দ্বিতীয়ার্ধে যখন মেসি মাঠে নামে তখন হর্ষধ্বনিতে ফেটে পড়েন ভক্তরা। শেষের দিকে মেসির ঝলক শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার, কত দূর থামবেন তা হয়তো তিনিই ঠিক করবেন মনে করেন ভক্তরা। আমরা যে কি দল, আমরা সেটা গত 2 ম্যাচে প্রমাণ করে দিয়েছি যে আমরা 2 ম্যাচে গ্রুপে 32, আমরা 32 আমরা পৌঁছে গেছি। একটু স্ট্যাটস দেখেন, আউটসাইড দ্য বক্স থেকে সব থেকে বেশি গোলের রেকর্ডটা কার? মেসি। যার কোনো প্রমাণ বা যার এইজের কোনো ছাপ আমরা খেলায় দেখতেছি না। পেনাল্টি ছাড়াই এই বিশ্বকাপে 6টা গোলের মালিক এবং কি সবচেয়ে বেশি গোল মেসির। আর্জেন্টিনা নকআউটে খেলা রাউন্ড অফ 32-তে সবাই হয়তো বলবে কিছু হলুদে পাখি আছে, 7 আপ খাওয়া পাবলিক, যারা বলবে হচ্ছে কেবারদের ছোট দল। সেখানে স্পেনি ক্যাপাদের সাথে খেলা ড্র করেছে, তারপর উরুগুয়ে ড্র করেছে। উরুগুয়ে সেখানে 2টা গোল খাইছে। ক্যাপাদের যে ছোট টিম উরুগুয়ে 2টা দিতে পারতো না। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বড় পর্দায় বড় উদযাপনে আর্জেন্টাইন দূতাবাসের কর্মকর্তা ও দেশটি থেকে আসা মেসির বন্ধু ও সোশ্যাল মিডিয়া প্রভাবকরা। This shows how football and sports can make bonds between people of different countries. Bangladesh someday will play the World Cup. এছাড়া রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলো সহ জেলায় জেলায় বড় পর্দায় বিশ্বকাপ ম্যাচ উদযাপন করেন ফুটবল আমোদীরা। আমরা ফাইনাল যেহেতু 22 সালে নিছি এবং 26-এ আমরা আশা করতেছি যে আমরা ফাইনাল আবারও নিব। জয় হবে ইনশাআল্লাহ, আমাদের কাপ এবার আমরা আবার নিব ইনশাআল্লাহ। আমরা প্রতিপক্ষ কে পারতে, আমরা ইনশাআল্লাহ 5টা নিব, কে পারতে 5টা। বাংলাদেশের মেসি ভক্তদের প্রত্যাশা নকআউট পর্বেও জয় ও গোলের এই ধারাবাহিকতা ধরে রাখবে স্ক্যালোনির শিষ্যরা, যা শেষ হবে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি সহ 2জনকে হত্যা মামলার রায় পড়া চলছে। সরাসরি যাচ্ছে ট্রাইব্যুনালে। Building beyond their duty jurisdiction. At that time, infant Muhammad Bashir Khan Musa and his grandmother Maya Islam were inside the gate of their own house on the ground floor near Rampura police station. Then, as the accused were continuously firing bullets with the intent to kill the protesters, one bullet penetrated the head of the infant Musa and exited through the other side of his building beyond their duty jurisdiction. At that time, infant Muhammad Bashir Khan Musa and his grandmother Maya Islam were inside the gate of their own house on the ground floor near Rampura police station. Then, as the accused were continuously violating 3 of the International Crimes Tribunals Act 1973, punishable under Section 20, subsection 2 and 20A of the Act by way of murder, an attempt of murder by shooting, order, abetment, incitement, facilitation, complicity, failure to take preventive or punitive measures. Thank you. Before reading the last part of the judgment, I should note that the prosecution case has been being run by the former Chief Prosecutor Mr. Fazlul Islam, Prosecutor Mr. Mizanul Islam, Prosecutor Mr. Tamim, Mr. Prosecutor Mr. Johar, and all other prosecutors did participate in the trial in many ways. I want to thank to all of them, and at the concluding stage, our learned Chief Prosecutor Mr. Hamidul Islam joined, and he concluded the final session. Once we came to an end of the trial,
but for certain reasons we had to be stopped, and we had to add some other evidences and to re-examine one or two witnesses. And the final episode was carried out by the present learned Chief Prosecutor, Mr. Amir Islam. We are thanking all the learned prosecutors. We will also thank the learned counsels for the defense. They have tried their best and done a lot, and have done a lot which are very much conducive in the determination of the matter, in the conclusion of the trial. So we are very much thankful to the learned defense counsels, and also thankful to the learned journalists, our respected journalists. They have been working hard day and night. Very much, we are very much thankful to all of them. I also convey my thanks to our staff, bench officers, assistant bench officers, our police officers, police personnel and others, and all the witnesses who have assisted us in police officers, police personnel and others, and all the witnesses who have assisted us in running the trial and coming to the conclusion. And thanks to all others. And thanks to the operators who were telecasting. So I want to thank all of them who have assisted in this trial and in all other trials, and will be assisting next to us as well. So thank you very much. We are grateful to all of them. Now the findings, order, judgment and order will be read out by our honorable member. 1. Summary of the findings and decision. The findings herein before may be concisely described as follows. The students launched quota reform movement 2024 in July 2024, commencing on 1st July and ending on 5th August 2024. On 14 July 2024, Prime Minister Sheikh Hasina made a derogatory remark pointing towards the protesting students, and as such, the students became furious and came down to the street to protest against the said remarks of the Prime Minister. On the following day, our League Secretary and Cabinet Minister Obaidul Qadir made some threatful and provocative remarks towards the protesting students. The activists of ruling party Awami League and its affiliated organization Chhatra League attacked upon the students of Dhaka University, causing many of them injured and hospitalized, and thus the movement sparked in many other educational institutions, including universities throughout the country. The law enforcing agencies and the activists of ruling party and its affiliated organization, Chhatra League, Jubu League, Sechasevok League, fell upon the protesting students and thereby killed and injured a lot of them every day throughout the country. The movement and agitation intensified throughout the country following. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। সময় সংবাদে আরো থাকছে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা কার্যক্রম শুরু। ঢাকা সহ বিভিন্ন কেন্দ্রে আবেদন করছেন প্রত্যাশীরা, জমা নেওয়া হচ্ছে কাগজপত্র। বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। এছাড়া ভিটামিন এ ক্যাপসুলেরও কোনো মজুদ ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করে একথা জানান তিনি। বলেন, হামের টিকা শতভাগ কভারেজ নিশ্চিত করা হয়েছে, তারপরও কেউ বাদ পড়লে খুঁজে খুঁজে দেওয়া হচ্ছে। সারা দেশে 6 থেকে 59 মাসের 2,55,00,000 শিশুকে আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে কোনো শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে না পারলে পরবর্তীতে নির্দিষ্ট কেন্দ্রে দেওয়া হবে। আমরা ইউনিসেফের মাধ্যমে
পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আরেকটা সাপোর্টিভ, আমরা বাচ্চাদেরকে ভিটামিন দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন রিপোর্টার মনির হোসেন এবং রাজশাহীতে সাইফুর রহমান রকি। মনির, সারা দেশে একযোগে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং এই কার্যক্রম বিকেল 4টা পর্যন্ত চলবে। কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং তারপর থেকে এই যে বিভিন্ন কেন্দ্রে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সেক্ষেত্রে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য একটি নীল ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবং এখানকার যারা আছেন, আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ রাজধানীর মহাখালী, বাড্ডা থেকে শুরু করে শাহবাগ, যে আশেপাশের যে কয়েকটি কেন্দ্র, সেই কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সেখানে দেখেছি যে শিশুদের দীর্ঘ লাইন, অভিভাবকরা লাইন ধরে সকাল থেকে তারা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আনছেন এবং খাওয়াচ্ছেন আমরা দেখেছি। এবং স্বাস্থ্যমন্ত্রী আসলে যেটি জানিয়েছেন, এই ক্যাম্পেইনে আজকে সারাদিন চলবে। এই সারাদিনে 2,55,00,000 যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে তাদের হাতে অর্থাৎ সরকারের কাছে এখন ভিটামিন এ 2,60,00,000 পিস আসলে মজুদ আছে। কিছুদিন আগেই আসলে দেখা গেছিল যে কয়েকদিনের গ্যাপ পড়ে গিয়েছিল এবং কয়েকদিন তারিখ দিয়েও কিন্তু এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা যাচ্ছে না। তো সব মিলিয়ে এখন এই ক্যাম্পেইন চলছে এবং আজকে যারা ক্যাম্পেইনে খাওয়াতে পারবেন না, তারা পরবর্তী দিন তাদের যে নির্দিষ্ট কেন্দ্র, সেই নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভিটামিন এ খাওয়াতে পারবেন। তো এই ছিল তো রাজধানী থেকে ভিটামিন এ ক্যাম্পেইন সবশেষ। আমরা চলে যেতে চাই রাজশাহী, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সারা দেশের মতো রাজশাহীতেও চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এবং সকাল 8টা থেকে এটি শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত এটি চলবে। এবং সকাল 8টায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং তিনি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি যে কেন্দ্রগুলোতে মূলত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের নীল এবং লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এখানে মূলত রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড রয়েছে। 30টি ওয়ার্ডে 384টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইনের কার্যক্রম চলছে। পাশাপাশি রাশিক কার্যক্রম সূত্রে জানা গিয়েছে এবারের কার্যক্রমে দিনব্যাপী 6 থেকে 11 মাস বয়সী 9,113 জন শিশুকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 57,282 জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এখানে আপনারা দেখছেন যে সেই কার্যক্রম এখনও চলছে। আমরা সিটি কর্পোরেশনের পাশে যে এখানে আরবান স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে কিন্তু এই কার্যক্রম আপনাদের দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুধু 66,395 জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে এবং লাইনে অভিভাবকরা তাদের শিশুদেরকে এখানে কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য এখানে অপেক্ষা করছেন এবং একে একে তাদের সন্তানদের কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাজশাহী সিটি কর্পোরেশন সফলভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি 768 জন স্বেচ্ছাসেবী এখানে মাঠে কাজ করছে। সব মিলিয়ে খুব সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু এই কার্যক্রম আমরা পরিচালিত হতে দেখছি। এবং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে কি উপকার, সেটির উপকারিতাও কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে স্বাস্থ্যকর্মীরা তাদের অভিভাবকদের মাঝে তুলে ধরছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজধানীর মহাখালী ও রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলাম। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোকে একটি আধুনিক যুগোপযোগী ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এই পরিদর্শনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মত বিনিময় করেন তারেক রহমান। স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধান শিক্ষক পদ নিয়ে মামলা, পাল্টা মামলায় থমকে আছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। মামলা জটে আটকা সরকারি প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষক পদের নিয়োগ। আদালতে সুরাহা না হয় ভারমুক্ত হচ্ছেন না ভারপ্রাপ্তরাও। সমস্যার সমাধানে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাউশির। একই ইঙ্গিত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের। সুমন সরকারের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। শিক্ষার্থী আছে, তবে নেই প্রধান শিক্ষক। একটি নয়, ঢাকার কোতোয়ালি থানার 32টি প্রাথমিক বিদ্যালয়ের 20টিরই চিত্র অনেকটা একই। শুধু প্রধান শিক্ষক নয়, শূন্য আছে সহকারী শিক্ষক পদও। দেশের প্রায় 34,000 প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। বছরের পর বছর সহকারী শিক্ষকরাই সামলাচ্ছেন ভারপ্রাপ্তের দায়িত্ব। কৃষ্ণকান্ত বারই 25 বছরে পদোন্নতি না পেলেও বেড়েছে দায়িত্ব। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ বইতে বইতে নিজেই এখন ভারাক্রান্ত। বিদ্যালয়ের সব সামলেও মিলছে না প্রধান শিক্ষকের সম্মানটুকু। অনেক বড় কষ্ট একটা, যে আমি এত বছর চাকরি করলাম, আমার কোনো পদোন্নতি হলো না। অনেক টিচার আমাদের কাছ থেকে চলে গেছে, তাদের পদোন্নতি পাওয়ার উপযুক্ত ছিল, তাদের যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, সব কিছু ছিল, কিন্তু তারা পায়নি। এমন তিক্ত অভিজ্ঞতা বেশিরভাগ স্কুল শিক্ষকের। আমার আগে যারা সিনিয়র, তাদের একটা লিস্ট হয়ে আছে, কিন্তু তাদেরই পদোন্নতি হচ্ছে না। তো সেখানে তো আমি আশা করতেই পাচ্ছি না। এত বছর ধরেন কষ্ট করছি আমরা সহকারী শিক্ষক হিসাবে, তো আমরা তো চাইবো যে আমাদের একটা পদোন্নতি হোক। এক মামলাকে কেন্দ্র করে 2019 সালের পর থেকে থমকে আছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, যে কারণে দেশের অর্ধেক প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। প্রাথমিকের মতো এমনই মামলার জালে আক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও। নিয়োগ, পদোন্নতি, এমপিকরণ, জাল সনদ সহ 25 থেকে 30 ধরনের বিষয়ে মামলা হচ্ছে নিয়মিত, যার সংখ্যা 5,000-এরও বেশি। রাজধানীর উত্তরার এই স্কুলটির চিত্রই দেখা যাক। প্রধান শিক্ষক পদে বৈধ অবৈধ জটিলতায় 4 বছর ধরে চেয়ার শূন্য। নিয়োগ অবৈধ প্রমাণ হওয়ায় ঝুলে আছে 16 জন শিক্ষকের ভাগ্য। অন্যদিকে মামলার কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না নতুন কোনো প্রধান শিক্ষক। মামলার কমিটির বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে 5টা মামলার চলমান আছে, আরো 19 জন শিক্ষকের একটা মামলা আছে। শিক্ষকরা ডিজির বিরুদ্ধে করছে। এই মামলা থাকা উচিত না, এটা সরা হওয়া উচিত অবশ্যই, কারণ আমরা চাই না এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বারবার পরিবর্তন হবে। হাজারো মামলার কারণে থমকে আছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। দ্রুত এই সমস্যার সমাধানে হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানালেন, মামলার জট নিরসনের জন্য আলাদা বেঞ্চ গঠনের চিন্তা করছে সরকার। শিক্ষায় যেহেতু অনেক মামলা চলমান রয়েছে, তার জন্য যদি একটি স্পেশাল কোর্ট বা আদালত বসানো যায় এবং মামলাগুলোকে যদি অ্যানালগাস মামলা হিসেবে পরিচালনা করা যায়, তাহলে আমার মনে হয় এই মামলাগুলো দ্রুতই আমরা নিষ্পত্তি করতে পারবো। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। একটি বা দুটি বেঞ্চকে উনি স্পেসিফিক্যালি এই শিক্ষা মন্ত্রণালয়ের বা এগুলোর দায়িত্ব দিবেন, যারা তাড়াতাড়ি শেষ করবে। কারণ মামলাগুলো যদি দেখি আমরা মিলিয়ে 5-6টার ক্যাটাগরিতে এতগুলো মামলা, সো ওই একটা ডিসাইড হয়ে গেলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিসিশন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সকল মামলা অধিকাংশই হয়রানিমূলক, যার পেছনে শিক্ষকদের রাজনীতি ও অভ্যন্তরীণ কোন্দল দায়ী। আমার পদোন্নতি হয় নাই বা আমি প্রধান শিক্ষক হতে পারছি না, অন্যকে আমি হতে দেব না। ফাঁকা থাকলে দুই পক্ষেরই সুবিধা, দুই পক্ষই ওই প্রতিষ্ঠানের নানা সুবিধাগুলো এক ধরনের নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং মামলার সংখ্যা যে বেড়ে গেল, শিক্ষা ব্যবস্থা পরিচালনায় যারা আছেন তাদেরও এখানে যথেষ্ট দায় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে মামলার সংখ্যা 10,000-এর বেশি, যার অধিকাংশই হয়েছে 5 আগস্টের পট পরিবর্তনের পর। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। উত্তরে নদ নদীর পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন। এই মুহূর্তে কুড়িগ্রামের যাত্রাপুরে আছেন সহকর্মী বাদশা সৈকত ও গাইবান্ধায় বিপ্লব ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তাদের সঙ্গে।
নদীর মধ্যে প্রধান যে 4টি নদ নদী রয়েছে সেই নদ নদীতে কিন্তু সকাল থেকেই যে নদীর পানি সেই পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে যে নদ নদী অববাহিকার যে এলাকাগুলো রয়েছে এই এলাকার মধ্যে প্রায় 36টি পয়েন্টে কিন্তু ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারের ভাঙন অব্যাহত রয়েছে। যদি দেখাই যে আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া। এখানে আসলে ভাঙনের কবলে পড়া একটি পরিবার তাদের ঘর বাড়ি সরিয়ে নিচ্ছে, কারণ যদি ঘর বাড়ি সরানো না হয় তাহলে তার যে স্থাপনা ঘর বাড়ি সেগুলো কিন্তু নদীতে বিলীন হয়ে যাবে। এ কারণে তারা সরিয়ে নিয়েছে এবং আমরা এই পরিবারটির সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে তাদের যাওয়ার জায়গা নেই, যেহেতু নদীতে সব কিছু চলে যাবে যদি সরানো না হয়, যার কারণে তারা আপাতত অন্যত্র সরিয়ে নিচ্ছে এবং তারা যেটি জানিয়েছেন যে খোলা আকাশের নিচে কিন্তু তাদের অবস্থান করতে হবে। এরকম একটা পরিস্থিতি এই বানিয়াপাড়ার মতো কিন্তু আরও অন্যান্য যে কুড়িগ্রাম জেলার যে 9টি উপজেলা আছে 9টি উপজেলার উপর দিয়ে কিন্তু এই প্রধান 4টি নদী প্রবাহিত হয়েছে এবং এই 9টি উপজেলায় কিন্তু 36টি পয়েন্টে বিভিন্ন এলাকায় কিন্তু এরকম ভাঙন তীব্র হয়ে উঠেছে। আর কুড়িগ্রামের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, অর্থাৎ বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে যে আগামী আরও 4 দিন এই নদ নদীর উজানে ভারতের অংশে ভারী বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে যে নদ নদীর পানি আবারও বৃদ্ধি পাবে। যদিও নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সামান্য হ্রাস পেতে শুরু করেছিল, আবারও এই নদ নদীর পানি বৃদ্ধি পাবে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। সে কারণেই কিন্তু এই উজানের ঢলে আবারও নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং ভাঙন তীব্র হয়ে উঠছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা এবং ভাঙন পরিস্থিতির সর্বশেষ। এই মুহূর্তে আমরা যাব গাইবান্ধায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। তিস্তা ও করতোয়ার পানি কমলেও কিন্তু সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আমরা দেখছি যে ব্রহ্মপুত্র এবং যে ঘাঘট নদী এইটির কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমি রয়েছি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার এলাকায়। আমরা দেখছি যে পানি বৃদ্ধির ফলে কিন্তু এই দত্তের খামার থেকে বাবুরবাজার যে এলাকাটি রয়েছে এই 2 কিলোমিটার এলাকায় কিন্তু ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। এখানে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার অংশে নদীর যে তীব্র ভাঙন সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এই নদী ভাঙন কিন্তু পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার যে 4টি নদী তিস্তা, ঘাঘট, ব্রহ্মপুত্র 4টি নদীতেই কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙন দেখা দিয়েছে। নদীপাড়ের মানুষ এই যে অব্যাহত ভাঙন সেই ভাঙনে কিন্তু তারা দিশেহারা হয়ে পড়েছে। আমরা দেখছি যে নদীপাড়ের যে ভাঙন কবলিত এলাকা সেই ভাঙন কবলিত এলাকা থেকে কিন্তু স্থানীয় যারা কৃষক তারা কিন্তু তাদের পাট ক্ষেত থেকে সবজি ক্ষেত তারা সেগুলি অপরিপক্ক বয়সে কিন্তু কাটার চেষ্টা করছেন। তারা ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য কৃষকরা যেটি বলছেন যে এই পাটগুলো প্রায় 1 থেকে 1.5 মাস পরে কাটার কথা ছিল, কিন্তু তারা বাধ্য হয়ে নদী ভাঙনের কারণে বাধ্য হয়ে তারা কাটছেন। প্রতিদিনই কিন্তু এরকম শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। পাশাপাশি এই 4টি নদীর প্রায় 20টি এলাকায় যে ভাঙন চলছে সেই ভাঙন এলাকাগুলোতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর কিন্তু হুমকির মুখে পড়েছে। এই ভাঙন কবলিত এলাকার মানুষ যেটি চাইছেন যে দ্রুত এই এলাকাগুলিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি বৃদ্ধি আগামী 1 সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকবে এবং একটি স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন তারা। এই ছিল গাইবান্ধা থেকে পানি বৃদ্ধি এবং ভাঙনের সর্বশেষ খবর। কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর, সরাসরি যাচ্ছে সেখানে। তিনি একটি ভিডিও বার্তায় উনি এই ঘটনা স্বীকার করেন। তারিকুল ইসলাম তিনি চঞ্চল চন্দ্র সরকারের সাথে এই আহত এবং নিহতদের নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করে এবং আহত করে। এই মামলার মধ্যে চঞ্চল চন্দ্র সরকার তাকে গ্রেফতার করা হয়, তাকে গ্রেফতার করা সম্ভব হয় এবং গ্রেফতার হওয়ার পরে তিনি একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট দেন এবং তিনি এই গুলি করার ঘটনা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি আমাদের অন্যতম ভিকটিম আমির হোসেনকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করার অপরাধ তার বিরুদ্ধে প্রমাণিত হয়। সেই কারণে তার বিরুদ্ধে শুধু আমির হোসেনকে গুলি করার যে চার্জ সেটা প্রমাণিত হয় এবং তাকে সেই চার্জে তাকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে
এবং অন্য যে চার্জগুলো ছিল, যেমন মায়া ইসলামকে হত্যা করার ঘটনা, কিংবা আমাদের নাদিম মিজানকে হত্যা করার ঘটনা, বাসেত মুসা খানকে যে আহত করার ঘটনা, এই 3টি চার্জ তার বিরুদ্ধে প্রমাণিত না হওয়ায় এই 3টি চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা মনে করি চঞ্চল চন্দ্র সরকারের যে এই রায়, এটি যথার্থ হয়েছে এবং আমরা এই রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করছি। আমরা এই মামলার মধ্যে অপর যে আসামি কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে হয়েছে যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা। এই সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। এই অপর যে আসামি তরিকুল ইসলাম, তার বিরুদ্ধেও তাদের সহযোগী হিসাবে তাকে এই হত্যাকাণ্ড এবং আহত করার যে অভিযোগ, যে চার্জ ছিল, সেটি প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। আমরা মনে করি এই মামলার মধ্যে আমরা 14 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছিলাম। 14 জনের সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। 14 জনই ভিকটিম পরিবারের 4 জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল, সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল, সেগুলো আমরা উপস্থাপন করেছি এবং আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। মাননীয় ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণ দিয়েছেন যে হাবিবুর রহমান কমিশনার অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে তিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে তার অধীনস্থদেরকে তিনি উস্কানি দিয়েছেন এবং এই হত্যাকাণ্ড এবং আহত নিহত হওয়ার ঘটনায় তিনি প্রত্যক্ষ ভূমিকা তিনি পালন করেছেন। শুধু তাই না, এভিডেন্সে এসছে যে এই হাবিবুর রহমান কমিশনার এই হত্যাকাণ্ড ঘটনা 19 তারিখে হত্যাকাণ্ড ঘটনার পর তিনি 21 অথবা 22 তারিখে যারা এই রাশেদের নেতৃত্বে যারা অংশগ্রহণ করেছিল এই হত্যাকাণ্ডে, তাদেরকে প্রত্যেকে 1000 এবং ওসিকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন 21 অথবা 22 তারিখে। এবং কত অমানসিক এবং বর্বরতা যে তৎকালীন সরকার এবং তার যে পেটুয়া বাহিনী এই হাবিবুর রহমান কমিশনার সহ আরও যারা এই দুষ্কৃতিকারীরা ছিল, তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে তারা নির্বিচারে মানুষকে আহত এবং নিহতের ঘটনা তারা ঘটিয়েছে। আমরা মনে করি যে তাদের মধ্য থেকে আজকে যে 5 জন আসামি, হাবিবুর রহমান কমিশনার, এডিসি রাশেদ, ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল এবং তারিকুল ইসলাম, তাদের বিরুদ্ধে যথার্থ বিচার হয়েছে এবং তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করি যে আমাদের যে শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তারাও এর একইভাবে আমাদের সাথে সন্তোষ প্রকাশ করছে। আমরা দেখেছি যে 5টা মামলা রায় হয়েছে, কিন্তু অধিকাংশ আসামিরাই পলাতক। আজকে একজন গ্রেপ্তার, 4 জন পলাতক। এর আগেও যে বাকি 4টা মামলা রায় হয়েছে, অধিকাংশ আসামিরা পলাতক। আমরা দেখছি যে এই পলাতকদের গ্রেপ্তারে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, আমরা কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না। এবং এই বিষয়ে প্রসিকিউশনের তরফ থেকে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? আমাদের আগের যে 4টি রায় হয়েছে, আপনাদের অবগত জানাচ্ছি যে ওই মামলাগুলোতে যে কয়জন আসামি পলাতক আছে তাদের প্রত্যেকের ওয়ারেন্ট আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং ইতিমধ্যে
একজন আসামি গ্রেফতার হয়েছেন। আমাদের রংপুরের যে ভিসি ছিল তাকে আমাদের প্ররোচনা বলে গ্রেফতার করে আনা হয়েছে এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি এবং অন্যান্য যে প্রক্রিয়া আমাদের আইনের 20-3 ধারায় যে প্রক্রিয়া আমাদেরকে গ্রহণ করার সুযোগ আছে আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। আজকের যে রায়টি হলো সেই রায়টিও আমরা একইভাবে আমাদের পলাতক হাবিবুর রহমান কমিশনার ডিএমপি, পলাতক রাশেদ, পলাতক ওসি মশিউর এবং পলাতক তরিকুল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের গ্রেফতারে পরোয়ানা যাবে আমাদের আইনের 20-3 ধারা অনুযায়ী। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে আমরা যদি এই তথ্য প্রমাণ পাই তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। না, এটা তো আমি বললাম যে এটা মাননীয় ট্রাইব্যুনাল খুব পরিষ্কার করে অবজারভেশন দিয়েছেন যে মায়া ইসলাম উনি পেটে গুলিবিদ্ধ হয়েছেন এবং এটা অত্যন্ত নিষ্ঠুর যে বাসেদ খান মুসাকে গুলি করেছে একটা শিশু বাচ্চা। সে আইসক্রিম খেতে গিয়েছিল, সে আইসক্রিম খেতে চেয়েছিল, তার বাবা তাকে নিয়ে যাচ্ছিল আইসক্রিম কিনে দিবে, তার মা অর্থাৎ শিশুটির দাদি পিছনে পিছনে যাচ্ছিল যে বাবা আইসক্রিম কিনে দেওয়ার পরে যাতে শিশু বাচ্চাটিকে আবার দাদি ফেরত নিয়ে আসে বাসায়। ঠিক এই পর্যায়ে পুলিশ নির্বিচারে গুলি করে শিশু মুসাকে বা মাথায় এক পাশ দিয়ে গুলি করে গুলিটা অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। সেই গুলিটা আবার দাদির পেটে লেগে দাদি মৃত্যুবরণ করে পরবর্তীতে। এবং আরেকটি জিনিস দেখা গেল যে নাদিম মিজান তিনি মসজিদ থেকে বের হয়ে তার সতীর্থদের সাথে তিনি বাসায় ফিরছিলেন। সেখানে তার অজু করা অবস্থায় নামাজ পড়ে মাত্র ফেরার পথে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, তিনি স্পট ডেড হন। আরেকজন যিনি মায়া ইসলাম তিনি কিন্তু ওই গুলিবিদ্ধ হওয়ার পরে পরবর্তীতে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। প্রায় 2 বছর পর আজ থেকে শুরু হয়েছে ভারতের পর্যটন ভিসার কার্যক্রম। সকাল থেকে শুরু হয় আবেদন। ভিসা প্রত্যাশীরা বলছেন এর মধ্যে দিয়ে প্রতিবেশী 2 দেশের দূরত্ব ঘুচবে, যাতায়াতের মধ্যে দিয়ে সম্পর্কের উন্নয়ন ঘটবে। ভারতীয় ভিসা সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন অনেকেই। 2 বছর পর্যটন ভিসা বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা কার্যক্রম চালু ছিল। ভারতের ভিসার ক্ষেত্রে কাগজপত্র জমা দেওয়ার স্লট পাওয়া নিয়ে ভোগান্তির কথা জানান ভিসা প্রার্থীরা। জটিলতা নিরসনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হলে নিরাপত্তার ইস্যু তুলে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। এটা তো আমাদের জন্য ইনশাল্লাহ আগে আমরা যেরকম যাতায়াত করতাম এখন স্বাভাবিক হবে, ইনশাল্লাহ ভালো। সবাই আসা যাওয়া করতে পারবে যাদের দরকার প্রয়োজন মনে করে, এবং আমার মনে হয় দুদিক থেকেই আসা যাওয়া করা উচিত। 2 দেশের সাথে সম্পর্কটা ভালো হবে, যাতায়াতটা ভালো হবে, আমাদের সবসময় আমরা ওখানে যাইতে পারবো, আসতে পারবো। মেডিকেল বিষয় যায় তাদের জন্য আসলে ইজি করলে সবার জন্য ভালো আর কি। শান্তি চুক্তি উপেক্ষা করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। কেশম দ্বীপ সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে 8 মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার রাতে ইরানের কেশম দ্বীপ, সিরিক শহর ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজের কাছে ইরানের অন্তত 10টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। নিজের ট্রুথ সোশ্যালে ইরানে হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও তোলেন ট্রাম্প।
অন্যদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা দাবি করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের ঘাঁটিতে ইরানের এসব হামলায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি আইআরজিসির। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনার পর ইসরায়েলের সঙ্গে চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তবে এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটি ১৪৩০ জন নিহত হয়েছে, ৩,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ঘর ছাড়া হয়েছে ৩,৫০০-এরও বেশি মানুষ। উদ্ধার কাজে যোগ দিয়েছে ব্রাজিল, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। এই দুর্যোগে প্রায় ৬৭,৬০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রায় ৭২ ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় সময় শনিবার লা গুয়াইরায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এই উদ্ধার কাজ পরিচালনা করে। এর আগে একই এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকেও জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি কলম্বিয়ার দল উদ্ধার করেন ১১ বছর বয়সী এক কিশোরকে। কিন্তু সময় যত গড়াচ্ছে জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। হাজারো পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে দিন কাটাচ্ছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে উদ্ধার অভিযানে সহায়তা করতে এর মধ্যে ইতালি, ব্রাজিল, স্পেন থেকে ১,৬০০-এর বেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন। তবে লা গুয়াইরার অন্তত ১০০টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এবং ভারী যন্ত্রপাতির সংকট থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জরুরি তৎপরতা নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশও সীমিত করেছে কর্তৃপক্ষ। মূল দুই ভূমিকম্পের পর আরও ৪৩০টির বেশি আফটার শকের রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলের লা গুয়াইরা অঙ্গরাজ্যে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও জীবিতদের খোঁজ চলছে। সরকার জানিয়েছে অঙ্গরাজ্যটির বিদ্যুৎ সরবরাহের প্রায় ৬০% পুনঃস্থাপন করা হয়েছে। কলম্বিয়া, কোস্টারিকা সহ বিভিন্ন দেশ থেকেও ত্রাণ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সতর্ক করেছে এই দুর্যোগে প্রায় ৬৭,৬০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন এবং খাদ্য সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে। সংস্থাটি বলছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শেষ হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। কলম্বিয়ার বিপক্ষে বাজে পারফরমেন্সের পরও আশাবাদী পর্তুগালের সমর্থকরা। রাউন্ড অফ 32-তে ক্রিস্টিয়ানো রোনালদোরা ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যাশা তাদের। সেই সঙ্গে রোনালদোর হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চান সেলেকাও ভক্তরা। এদিকে পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সে কলম্বিয়াকে সেমিফাইনালে দেখছেন দেশটির সমর্থকরা। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। পর্তুগাল ও কলম্বিয়ার গ্রুপ পর্বের এই ম্যাচের একটা টিকিটের জন্য মায়ামিতে সমর্থকদের রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। যদিও ম্যাচটা ড্রয়ে শেষ হওয়ায় অনেক সমর্থকেরই মন খারাপ। বিশেষ করে কলম্বিয়ান সমর্থকরা কিছুটা মন খারাপ পেয়ে মাঠ ছেড়েছেন, কারণ পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে হামেস রদ্রিগেজের দল। পর্তুগালে ঠিক দ্বিগুণ পরিমাণ শট তারা গোলে নিয়েছে, যদিও শেষ পর্যন্ত চেষ্টা করেও তারা জালের ঠিকানা খুঁজে পায়নি। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখছে কলম্বিয়া, যাতেই খুশি দেশটার সমর্থকরা। Performance of Colombia was amazing. We really deserved to win. Portugal had to come to us instead, and I think we did a pretty good job at dominating the entire game. ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করার পর উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় স্বপ্ন দেখিয়েছিল পর্তুগাল সমর্থকদের। তবে কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের দুর্বলতাগুলো আরো স্পষ্টভাবে ফুটে উঠল। অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্সে সন্তুষ্ট নন, আবার অনেকে এটাও বলছেন 41 বছর বয়সে ক্রিস্টিয়ানো এখনো মাঠে যে ডেডিকেশন দেখাচ্ছেন সেটাই অনেক দূর নিয়ে যেতে পারে পর্তুগাল দলকে। যদিও আছে ভিন্ন মত। অনেকে বলছেন এই দলের সবচেয়ে দুর্বল জায়গা কোচ রবার্তো মার্টিনেজ। এর আগে বেলজিয়ামের সর্বকালের সেরা দলকেও তিনি কোনো বড় শিরোপা উপহার দিতে পারেননি। এবার সেই রবার্তো মার্টিনেজ পর্তুগালের দায়িত্ব নিয়েও দলকে বড় কোনো শিরোপা উপহার দিতে পারবেন না বলে মনে করছেন পর্তুগালের সমর্থকরা। He's the manager, I'm not. Maybe he knows more than I do,
but we could have won this game. Ronaldo played amazing, but that's a given. It's Ronaldo. So I think that we did our best. I have 100% faith in him. Cristiano Ronaldo will be in the final. যেটা শুরুতেই বলেছিলাম, এই ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে ছিল তুমুল আগ্রহ এবং ম্যাচ শুরুর আগে অনেক কলম্বিয়ার দর্শককেও ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি হাতে নিয়ে মাঠে ঢুকতে দেখা গেছে। আর মাঠে পর্তুগালের সমর্থকরা তো ছিলই এবং অনেক কলম্বিয়ার সমর্থক কিন্তু মাঠে এসেছিলেন শুধুমাত্র রোনালদোর খেলা দেখার জন্য এবং রোনালদোর খেলা দেখে পর্তুগাল সমর্থকদের পাশাপাশি কলম্বিয়ার সমর্থকরাও কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন। I think Ronaldo wasn't good. I think Colombia was the best. Colombia should have won the match, and at least the semifinals. গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউট পর্বের পথটা কিছুটা হলেও সহজ হতো পর্তুগালের, তবে রানার্স আপ হওয়ায় তাদের মুখোমুখি হতে হবে শক্ত প্রতিপক্ষের। তবে সবাই কিন্তু শেষ পর্যন্ত একটা অপেক্ষাতেই আছে, বিশ্বকাপে একটা মেসি রোনালদো দ্বৈরথ দেখার। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শীর্ষ 32-এ জাপানের জন্য প্রস্তুত হচ্ছে ব্রাজিল। অনুশীলনে শীর্ষদের ভুল শুধরে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্লু সামুরাইকে শক্ত প্রতিপক্ষ মানছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রায়ান। নেইমারের ফেরায় শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিন, তবুও নিয়মিত জায়গা পেতে সেরাটা দিয়ে যাচ্ছেন 19 বছর বয়সী এই ফরওয়ার্ড। নিজের সর্বোচ্চ দিয়ে জাপানের বিপক্ষে সেলেসাওদের জয় উপহার দিতে চান রায়ান। হিউস্টনে হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া। রাউন্ড অফ 32-তে জাপানের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অনুশীলনে কড়া শিক্ষক কোচ কার্লো অ্যানচেলোত্তি। গ্রুপ পর্বের ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে শিষ্যদের কোনো ছাড় দিচ্ছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। 24 বছর ধরে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে সেলেসাও। হেক্সা শিরোপার লক্ষ্য নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় ব্রাজিল। অনুশীলনে অন্য সবার চেয়ে আলাদাভাবে নজর কেড়ে নেন ফরওয়ার্ড রায়ান। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ষষ্ঠ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয় তার। স্কটল্যান্ড ম্যাচেও আলো ছড়িয়েছেন। রাফিনিয়ার ইনজুরিতে কপাল খোলে এই ফরওয়ার্ডের। এশিয়ার পরাশক্তি জাপানকে হারিয়ে শীর্ষ 16 নিশ্চিত করতে চান রায়ান। এফ গ্রুপে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নকআউটে এসেছে ব্লু সামুরাই। জাপান দল সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও সমীহ করছেন সূর্যোদয়ের দেশটিকে। আমি জানি না জাপানের সবচেয়ে বিপজ্জনক ফুটবলারকে। এটা বলতে হলে আগে আমাকে তাদের খেলার ভিডিও দেখতে হবে। তবে আমি এটা জানি জাপান খুবই বিপজ্জনক ও শক্তিশালী দল। তাদেরকে সমীহ করেই মাঠে নামবো আমরা। হাতে যা সময় আছে তার মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে। মাঠে আমরা জয়ের লক্ষ্যে নামবো। ব্রাজিলের মতো দলে নিয়মিত একাদশের সুযোগ পাওয়া চ্যালেঞ্জিং। বিষয়টা জানেন রায়ানও, তবুও চেষ্টা করে যেতে চান সর্বোচ্চটা দিয়ে। ব্রাজিলের মতো দলে নিয়মিত জায়গা পাওয়া চ্যালেঞ্জিং। হয়তোবা কখনো আমি উঠে গেলে এনরিক তারপর নেইমার নামার সুযোগ পায়। এখানে প্রতিদিনই অনুশীলনে যারা ভালো করে তাদের পর্যবেক্ষণে রাখেন কোচ। সেরা পারফরমাররাই সুযোগ পান দলে। তবে আমি চেষ্টা করে যাব আমার ঘাটতির জায়গাগুলোতে আরো উন্নতি আনার জন্য। জাপানকে সমীহ না করে উপায় নেই ব্রাজিলের জন্য, কারণ গত বছর অক্টোবরে খেলা সবশেষ প্রীতি ম্যাচে টোকিওতে সেলেসাওদের 3-2 গোলে হারিয়েছিল জাপান। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রামপুরায় কার্নিশে তরুণকে গুলি সহ 2 হত্যা মামলায় 3 পুলিশকে ফাঁসির আবেদন। একমাত্র গ্রেফতার চঞ্চলের 20 বছরের সাজায়, একজনের যাবজ্জীবন। রায় প্রসিকিউশনের সন্তোষ। হামের টিকা ও ভিটামিন ক্যাপসুলের মজুত রাখেনি বিগত সরকার, অবহেলায় ছড়িয়েছে হাম, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে চলছে এ প্লাস ক্যাম্পেইন। ছুটে চলছে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়রথ। মেসির রেকর্ডের দিনে জর্ডানকে 3-1 গোলে হারালো আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে হোঁচট পর্তুগালের। ড্র করে নকআউটে রোনালদোর দল। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শকযোগ্য সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ তাজমিলা।
খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।